আচ্ছা, গত ক্লাসে আমরা 17 নম্বর পর্যন্ত কমপ্লিট করছিলাম, তাই না? তাহলে আজকে শুরু করব আমরা নতুন একটা ট্যাগ দিয়ে। সেটা লিখি HTML মার্কিউ ট্যাগ। হ্যাঁ, হ্যাঁ, বোল্ড ট্যাগে তো বোল্ড ট্যাগ অ্যাড করলে একটা কালার অন্যরকম কালার হয়ে যাবে না? যেটুকুর ভিতর বোল্ড দিব। না, বোল্ড ট্যাগে ডিফল্টভাবে ব্ল্যাক কালার থাকে। আচ্ছা, আচ্ছা, আজকে আমরা দেখব HTML মার্কিউ ট্যাগ। আচ্ছা, এটার আসলে কাজ কি? এটার কাজ হচ্ছে, মনে করেন নর্মালি একটা লেখা, মনে করেন এই অর্ডার লেখাটা স্ক্রিনের বাম পাশ থেকে ডান পাশে যাবে বা ডান পাশ থেকে বাম পাশে এরকম একটু একটু করে সরে যাবে। ঠিক আছে, মানে অ্যানিমেটেড হবে, মানে এখান থেকে স্টার্ট হলো, এখান থেকে স্টার্ট হয়ে আস্তে 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 ডান পাশে বা বাম পাশে যে কোনো জায়গায় যেতে পারে। এটা আমরা অ্যাট্রিবিউট দিয়ে ওইটা ডিরেকশন চেঞ্জ করে দিতে পারি। হ্যাঁ, আমরা এটা একটু দেখি আজকে HTML মার্কিউ ট্যাগ। তাহলে প্রথমে যে আমাদের প্রধান, যে কাজ করতে হবে। হ্যাঁ, বলেন। এটা কি আজকে রেকর্ড করতেছেন? হ্যাঁ, রেকর্ডে দিছি। আচ্ছা, আমরা কি করলাম, নর্মালি আজকে ক্লাস 3 নামে একটা ফোল্ডার করলাম। ফোল্ডার করে এর ভেতরে আমরা একটা ফাইল তৈরি করব। সেটা হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। ডান পাশ থেকে ওইটুকু কেটে দিই। ইন্ডেক্স ডট এইচটিএমএল তৈরি করে ফেললাম। এটাকে কি করব, ব্রাউজারে ওপেন করব। আমি গত ক্লাসে দেখাইছিলাম আমরা একটা অ্যাডভান্স এডিটর ইউজ করতেছি, সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ভাই, আমি শুনতে পারছি না। আমার কি করণীয় কি? আপনি মাইক্রোফোন লাগান নাই, মাইক্রোফোন লাগান। মাইক্রোফোন ইউজ করেন। আচ্ছা, আমরা এটাকে টেক্সট এডিটরে ওপেন করি। হ্যাঁ, জাস্ট এটাকে ধরে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করলাম। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এই ফাইলটাকে আবারও একটা ব্রাউজারে রান করে রাখি ডান পাশে, যাতে করে আমাদের সুবিধা হয়। কি দিয়ে করব, মনে করেন ফায়ারফক্স দিয়ে ওপেন করলাম। ঠিক আছে, পেজের ভিতরে তো কিছু লেখা নাই। হ্যাঁ, এই কারণে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। এখানে কিছু নাই, দুটোকে দুই পাশে রেখে দিলাম। হ্যাঁ, এখন আমরা এখানে আমাদের ফার্স্ট করে স্ট্রাকচার আনার নিয়মটা কি ছিল বলেন তো? ইন্টার চেপে শিফট ওই চেপে, ইন্টার না, শিফট 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 চেপে দিয়ে, অন, তারপরে ইন্টার। শিফট চেপে এই নট সাইনটা ইউজ করতে হয়, তারপরে ইন্টার দিলে পুরো স্ট্রাকচারটা চলে আসে। টাইটেল দিলে কোথায় শো করে? এখানে টাইটেল দিলাম, ক্লাস, আজকের ক্লাস দিলাম। হ্যাঁ, ক্লাস 3 টাইটেল দিলে কোথায় শো করে? ভাই, ওয়েবসাইটের উপরে। একেবারে এই যে এইখানটায় শো করে। আমরা এটাকে সেভ করি, সেভ করে এটাকে রিফ্রেশ করি, ওই যে ক্লাস 3 চলে আসছে। আচ্ছা, আজকে আমরা দেখবো মার্কিউ ট্যাগ। হ্যাঁ, মার্কিউ ট্যাগটার কাজ কি সেটা আমরা দেখব। আচ্ছা, আমি এখানে লিখি MARQUE। ওই যে আমাদের, যেহেতু আমাদের এই ভিজুয়াল স্টুডিও কোডে একটা ইমেট নামে একটা এক্সটেনশন থাকে, এটা অলরেডি যুক্ত থাকে ডিফল্টভাবে। এটা দিলে, এটা লিখলে সামনের অক্ষর কি হবে এটা চলে আসে। MARQUE এটা দিলাম, পুরো ইয়াটা চলে আসছে। আমি এটুকু মুছে দিই। হ্যাঁ, এটুকু আপাতত লাগবে না, আমি এটুকু লিখলাম, জাস্ট মার্কিউ লিখলাম। মার্কিউ লিখে আমি এখানে কি লিখব, টুডে একসাথে লিখে। হ্যাঁ, সরি, কি হয়ে গেল, এখানে লিখি টুডে নিউজ। টুডে নিউজ এটাকে যদি সেভ করি, মার্কিউটেকের কাজ কি? মার্কিউটেকের কাজ হচ্ছে একটা লেখা অ্যানিমেটেড হয়ে একদিক থেকে আরেক দিকে চলে যায়। এটাকে সেভ করলাম, এখানে রিলোড করলাম। এইখান থেকে দেখেন, এই যে ডান পাশ থেকে একটা লেখা একটু করে করে এদিকে চলে যাচ্ছে। এটা অনেক একটা মজার ট্যাগ। এটা সাধারণত ইউজ করা হয় নিউজ পেপার ওয়েবসাইটে।
নিউজ পেপার ওয়েবসাইটে দেখছেন না, হেডলাইনগুলো উপরে চলে আসে, লাস্ট সর্বশেষ হ্যাঁ, সংবাদ ঠিক এরকম করে চলে আসে। এটা তৈরি করে মার্কিউ ট্যাগ দিয়ে, ঠিক আছে। এখন এখানে কিছু এর বিহেভিয়ার বা এটার আচরণটা দেখেন, এটা কি ডান থেকে বামে যাচ্ছে নাকি বাম থেকে ডানে যাচ্ছে, দেখেন তো এটার আচরণটা কিরকম করতেছে। বাম দিকে আসতেছে। বাম দিকে আসতেছে, অর্থাৎ ডান দিক থেকে শুরু করে সে বাম দিকে আসতেছে। এখন এর বিহেভিয়ারগুলো চেঞ্জ করা যায়, ঠিক আছে। যেমন এটা যদি আমি এটার বিহেভিয়ারটা চেঞ্জ করতে চাই, এখানে লিখলাম বিহেভিয়ার, তাই না, বিহেভিয়ার, এটার বিহেভিয়ারটা আমি চেঞ্জ করে দেবো, মানে ওটার আচরণটা। এটাকে লেখা বলে হচ্ছে অ্যাট্রিবিউট। কি বলে? ট্যাগের ভিতরে Attribute। স্পেস দিয়ে লেখাকে বলা হয় অ্যাট্রিবিউট। বিহেভিয়ারটা লিখে আমি যদি এখানে লিখি স্লাইড লিখি, হ্যাঁ, SLID, এটা স্লাইড আকারেই হচ্ছে, ঠিক আছে। খেয়াল করেন কোনো পরিবর্তন নাই, হ্যাঁ, স্লাইড লিখলে আগেও যা হচ্ছিল এখনও তাই। স্লাইড হচ্ছে এটা ডিফল্ট ভাবে দেওয়া থাকে, ঠিক আছে। সরি না, স্লাইড ডিফল্ট ভাবে না, এটা থাকে হচ্ছে স্ক্রল ডিফল্ট ভাবে দেওয়া থাকে। আচ্ছা, এখানে লিখে দিই অল্টারনেট। অল্টারনেট লিখলে কি হয় এটা একটু দেখি, এটা দিয়ে সেভ করলাম। অল্টারনেটে কাজটা দেখেন, এখানে লিখেছি অল্টারনেট। অল্টারনেট লিখলে কি হয় সেটা ফলো করেন। এটা এখান থেকে যাচ্ছে, এই মাথা পর্যন্ত আসবে, হ্যাঁ, এখান থেকে দেখেন কোন দিকে যায়। এখান থেকে আসার পরে আবার ধাক্কা খেয়ে ডান পাশে চলে যাচ্ছে, মানে এটা অল্টারনেট হচ্ছে। বুঝতে পারছেন কি হচ্ছে? অল্টারনেট মানে একবার এদিকে যাচ্ছে, ধাক্কা খেয়ে এদিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, কিন্তু ডিফল্ট ভাবে কিন্তু এটা ছিল না। এটাকে যদি আমি মুছে দিই, তাহলে এটার বিহেভিয়ারটা খেয়াল করেন, তাহলে বুঝতে পারবেন। এটা আমি বাদ দিয়ে দিলাম, সেভ করলাম, রিলোড করলাম, খেয়াল করেন যাচ্ছে, আবার ওর ভেতর দিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে, তারপর আবার ডান পাশ থেকে ওপেন হচ্ছে। বুঝতে পারছেন সিস্টেমটা? হ্যাঁ ভাই। এখান থেকে আবার এটা ভেতরে ঢুকে যাবে। জি বলেন। মানে আমি যেটা মিস করে ফেলছি একটুখানি আবার একটু রিপিট করবেন? এখানে কিছুই করিনি, আমি এখানে মার্কিউ একটা ট্যাগ লিখেছি, শুধু এই মার্কিউ ট্যাগের কাজটা দেখাচ্ছি। মার্কিউ ট্যাগের কাজ হচ্ছে একটা লেখা এরকম অ্যানিমেট হয়ে এদিক ওদিক চলে যায়, ঠিক আছে। আচ্ছা, যদি এখানে আমরা বিহেভিয়ারটা যদি চেঞ্জ করে দিই, তাহলে এর বিহেভিয়ারটা অল্টারনেট করে দিলে কি হবে? ধাক্কা খেয়ে এদিকে চলে যাবে, খেয়াল করেন এদিকে যাচ্ছে, ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে আবার এদিকে চলে যাবে। আগের বার কিন্তু এটা হয়নি, ঠিক আছে। এটা আমরা দেখি, ধাক্কা খেয়ে এদিকে চলে যাবে, এটা হচ্ছে এর বিহেভিয়ারটা। এই যে ধাক্কা খালো আবার চলে গেল। এখানে যদি আমি করে দিই স্লাইড, এর বিহেভিয়ারটা যদি স্লাইড করে দিই তাহলে কি হয়? এটা রিফ্রেশ করলাম, স্লাইড করলে দেখি কি পরিবর্তন হয়। স্লাইড করলে কি হবে আমারও জানা নাই, দেখতে হবে, দেখি কি আচরণ করে। স্লাইড করলে থেমে গেল, বুঝতে পারছেন? কথা বলেন, বুঝছেন সিস্টেমটা? হ্যাঁ দাদা। হ্যাঁ ভাই। স্লাইড করলে ও একবার হয়ে থেমে যায়, হ্যাঁ। আর যদি এখানে যদি আমি স্ক্রল করে দিই, স্ক্রল, SCROLL, স্ক্রল করে দিই, তাহলে কি হবে? ও কন্টিনিউ চলতে থাকবে, মানে এর ভেতর থেকে ভেতরে ঢুকে যাবে, এর ভেতর থেকে ঢুকে যাবে আবারও, মানে ডিফল্টভাবে স্ক্রল দেওয়া থাকে। এর বিহেভিয়ারটা ডিফল্টভাবে মার্কিউ ট্যাগের ভিতরে ডিফল্টভাবে স্ক্রলটা দেওয়া থাকে, ঠিক আছে। আর অল্টারনেট দিলে কি হয়? ধাক্কা খেয়ে আবার চলে যায়। আর স্লাইড দিলে কি হয়? ওটা থেমে যায়, ঠিক আছে। আচ্ছা, এখানে আরো কিছু অপশন আছে, যদি আপনি এখানে আরো কিছু অ্যাট্রিবিউট ইউজ করতে পারেন। মনে করেন এটা বাম থেকে ডানে যাচ্ছে না, এটাকে আমি ডিরেকশন দিতে পারি। ডিরেকশন, ডিরেকশন বানান কি ভুল লিখলাম? ডিরেকশন, দেখি কাজ করে কিনা। ডিরেকশন এটা যাচ্ছে, আমি যদি ডিরেকশন করে দিই রাইট, রাইট না আপ করে দেখি, দেখি কি হয়। আপ করলে মানে এটা উপরে যাবে, আপ করে দিলে উপরে যাওয়ার কথা, হ্যাঁ দেখেন ডিরেকশন আপ করে দিলে ওটার গতিপথ চেঞ্জ হয়ে গেছে, ও কোন দিকে যাচ্ছে খেয়াল করেন। আপ করলে ও যাবে কোন দিকে? উপর দিকে। যদি এখানে ডাউন করি, তাহলে বলেন কোন দিকে যাবে? নিচে। নিচের দিকে। নিচে আসবে। ও ডিরেকশন চেঞ্জ করে দিয়েছে, যে ডাউন করি, এখানে রিফ্রেশ করলাম, ও ডিরেকশন নিচের দিকে আসছে। যদি লেফট করে দিই তাহলে কোন দিকে যাবে?
ডিরেকশন কোন দিকে যাবে, মানে যাবে কোন দিকে সেটা বোঝাচ্ছে। লেফট করলে বাম দিকে যাবে, তাহলে এটা হচ্ছে ডিফল্টভাবে ছিল, ঠিক আছে, এই যে ডিফল্টভাবে এটা বাম দিকেই ছিল। যদি ডিরেকশনটা কি করে দিই, রাইট করে দিই, এটাই জিএইচটি, যদি রাইট করে দিই তাহলে বলেন কোন দিকে যাবে, ডিরেকশন যাবে কোন দিকে, ও চলবে কোন দিকে, ডান ডান দিকে। দিকে, এই যে ডান দিকে। এগুলো হচ্ছে এক্সট্রা পাওয়ার দেওয়া, মানে একটা ট্যাগের ভিতরে কিছু পাওয়ার দিলে ওটার বিহেভিয়ার আমরা চেঞ্জ করে ফেলতে পারি, এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট, ঠিক আছে। এখানে আরো অনেক অ্যাট্রিবিউট আছে। মনে করেন এটা তো চলতেই আছে, তাই না, আমি যদি এখানে এগুলো আপনারা একটু নেটে ঘেটে দেখবেন, সবগুলো দেখাতে গেলে অনেক সময় লেগে যায়। আহ, এখানে মনে করেন লুপ দিতে পারেন, লুপ নামে একটা জিনিস আছে। লুপ মানে কতবার চলবে। আমি যদি লুপ করে দিই 2, লুপ করে দিলাম 2। আচ্ছা, অ্যাট্রিবিউট লেখার সিস্টেম কি, অ্যাট্রিবিউটের নাম লিখতে হয়, তারপরে সমান সমান দিতে হয়, তারপরে একটা কোটেশন চিহ্ন দিতে হয়, তারপরে তার ভিতরে লুপ মানে 2, 2 মানে হচ্ছে এটা দুইবার চলবে, দুইবারে বেশি চলবে না। দেখেন এই যে একবার যাচ্ছে, এটা একবার যাচ্ছে, আরেকবার যাবে, দুইবার যাবে, ঠিক আছে, এটা দুইবার কাজ করবে, লুপের কাজ। একবার গেল, হ্যাঁ, আরেকবার যাবে, এই যে দুইবার যাচ্ছে, দেন এরপরে আর চলবে না, লুপ দিলে এটা হয়ে যায়। এটা দুইবার যাচ্ছে, এটা লুপ যাচ্ছে, দেখেন আর চলে, আর চলে না। এটা অনলি কয়বার চলেছে, দুইবার চলেছে। এখন আপনার মনে হচ্ছে যে স্পিডটা অনেক স্লো, তাহলে আপনি এটা দিতে পারেন স্ক্রল অ্যামাউন্ট। দেখি স্ক্রল অ্যামাউন্ট দেখে ইয়া করে কিনা একটু দেখে নিই। মনে করেন 10 দিলাম, কি কাজ করে, এখানে মনে করি 100 দিলাম, দেখি কি কাজ করে। হ্যাঁ, স্ক্রল অ্যামাউন্ট দিয়ে কি ডিপেন্ড করে বলেন তো, স্ক্রল অ্যামাউন্ট দিয়ে কি করবে, গতি ওটা নির্ধারণ করে। গতি, ওর স্পিডটা কত হবে। আচ্ছা, লুপ দিছি দুইবার, তাই দুইবার চলেছে, দেখেন একবার দুইবার শেষ। আমি যদি ডিরেকশনটা স্ক্রল না করে এখানে করে দিই অল্টারনেট, অল্টারনেট, এটা অল্টারনেট করলাম, আর লুপটা করে দিলাম, আর যদি লুপ না লিখি তাহলে এটা আনলিমিটেড চলতে থাকবে। হ্যাঁ, আমি লুপটাকে কেটে দিই, লুপের কাজ তো বুঝছি, কয়বার হবে কিনা সেটা। এবার দেখেন এটা আনলিমিটেড ভাবে চলতেই থাকবে, কোনো শেষ নেই। এই যে অল্টারনেট করেছি, এই সাইড ধাক্কা খাচ্ছে চলে যাচ্ছে, ধাক্কা খাচ্ছে চলে যাচ্ছে। এই কাজটা ইউজ করা হয় নিউজ পেপার ওয়েবসাইটে। পারা যাবে মার্কিউ ট্যাগের কাজ, হ্যাঁ ভাই, পারা উচিত, ঠিক আছে। এখানে আরো আছে, এখানে হাইট দেওয়া যায়, উইডথ দেওয়া যায়, বিজি কালার দেওয়া যায়, ঠিক আছে। এগুলো আমি দেখাচ্ছি না, এগুলো একটু দেখে নিন। এখানে হাইট দিবেন, হাইট দিলে দেখবেন যে এটার হাইট কতটুকু, এটা তো পুরোটা নিচ্ছে, ঠিক আছে। যদি আমি এখানে দিয়ে দিই, এখানে মনে করেন উইডথ দিলাম, ডিটিএইচ উইথ দিলাম 50%, আর এটাকে এটাকে কোটেশনের ভিতরে রাখতে হবে। একটা অ্যাট্রিবিউটের মাঝে আরেকটা অ্যাট্রিবিউটের মাঝখানে একটা স্পেস দিতে হয়। এবার দেখেন এটা 50% নিয়ে কাজ করতেছে, ঠিক আছে, পুরো স্ক্রিন যাচ্ছে না, ঠিক আছে। এভাবে দেখবেন এখানে হাইট দেওয়া যায়, বিজি কালার দেওয়া যায়। এখানে যদি আমি বিজি কালার দিই, এই অ্যাট্রিবিউট আগে পরে লেখা কোনো বিষয় না, আপনি আগে লিখতে পারেন পরে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আমি এটাকে নিচে নিচে করি, তাহলে সব কিছু দেখা যাবে। আমি এখানে লিখলাম এটার বিজি কালার, বিজি কালার দিয়ে কি করে, ব্যাকগ্রাউন্ড Background কালার তার চেঞ্জ। মানে এই যে লেখাটা, এই লেখাটার পিছনে একটা কালার আসবে। আমরা এখানে কালার দিলাম, মনে করেন রেড দিলাম, সেভ করলাম, এখানে রিফ্রেশ করি, দেখেন একটা পিছনে একটা কালার চলে আসছে। হাইটটাকে যদি 100% করে দিই, ডিফল্ট ভাবে কত পার্সেন্ট থাকে, ডিফল্ট ভাবে 100% 100% থাকে, ঠিক আছে, এর জন্য দেওয়া লাগে না 100%। দেখেন পুরোটা চলে গেছে। এই দাদা কাজটা স্পেশালি যদি এই লেখাটার কালার দিতে চাই তাহলে লেখাটার কালার দিতে গেলে এখানে আরো কালার, এটা অনেকভাবে দেওয়া যায়, ঠিক আছে। আমরা যখন সিএসএস যাব তখন আরো সুন্দরভাবে দেখবো, ঠিক আছে। ভাইয়া, এখানে ফন্ট ইউজ করে কালার দিতে হয়, কিন্তু ফন্ট ট্যাগটা এখন বর্তমানে ইউজ করে না। জি বলেন। ভাই এই যে 50% যখন করছি না, হ্যাঁ, তখন ওইটাকে মাঝখানে নিয়ে আসা যাবে না? যাবে। কি মাঝখানে নেবেন, মানে ওইটা তো 50% করলে যে কোনো এক সাইডে থাকে। আচ্ছা দেখি ওটাকে মাঝখানে নেওয়া যায় কিনা। এখানে আপনার অ্যালাইন দিতে হবে, এটাকে আমি 50% দিলাম।
50% করে দিলাম। 50% করে দিলে কি হচ্ছে, এখানে সেভ করি, সেভ করে এই লেখাটা, আর যদি এটাকে আমি অ্যালাইন করে দিই, দেখি যায় কিনা, এএলআই জিএন অ্যালাইন করে দিলাম, সেন্টার। না, মার্কিউ ট্যাগের ক্ষেত্রে মনে হয় এটা কাজ করে না। ঠিক আছে, এটা অন্যভাবে করতে হবে। ঠিক আছে, এটা অন্যভাবে করতে হবে, এটা সিএসএস দিয়ে অন্যভাবে করতে হবে। আমরা এরপর যখন সিএসএস শিখবো তখন এই যে এত অ্যাট্রিবিউটেড ট্যাগ ট্যাগ এতগুলো আমাদের মনে না রাখলেও চলবে, আমরা সিএসএস দিয়ে অনেক কিছু করতে পারবো। আচ্ছা, তাহলে মার্কিউ ট্যাগটা মোটামুটি দেখলাম, এগুলো নিয়ে একটু বাসায় আবারও একটু নাড়াচাড়া করেন, তাহলে আশা করি সমস্যাটা সলভ হয়ে দাদা, যাবে। জি, বডি ট্যাগের ভিতরে যদি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা দিই, হুম। তাহলে তো আমাদের পুরো পেজটাই কি কালার আসবে না? হ্যাঁ, এখানে দিলাম বিজি কালার, বিজি কালার করে দিলাম গ্রিন, পুরোটাকে পুরো পেজে কালার আসবে, বডি মানে পুরো পেজটা। এই যে, কিন্তু আমারটা না হচ্ছে না, ফ্রন্ট কালারও হচ্ছে না। কেন হবে না কেন? আপনি ট্যাগে ইউজ করছেন এটা, আপনি দেখেন সেভ করেন নাই, আপনি এখানে লিখে সেভ না করে হ্যাঁ, রিলোড আমি করতেছেন। করেছি। আচ্ছা, আমি ক্লাস শেষে আমাকে দেখি, আমি আপনার ওটা স্ক্রিন শেয়ার করে দেখে নেবেন, ঠিক আছে, কি আচ্ছা, সমস্যা। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে দেখলাম মার্কিউ ট্যাগ, আর এটাকে, আচ্ছা এইটা আমি মুছে দিলাম, এটাকে দরকার নাই, এটুকু দিলে গ্রিন সাদা স্ক্রিনে ভালো লাগবে। আর মার্কিউ ট্যাগটাও মুছে দিই। আজকে আমরা নতুন একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে একটা ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক দেখেন না, লিঙ্কে ক্লিক করলে এক জায়গায় চলে যায়, দেখেন তো, একটা ওয়েবসাইটে বিভিন্ন লিঙ্ক থাকে না, লিঙ্কে চাপ দিলে এক জায়গায় এক হ্যাঁ, জায়গায় হ্যাঁ। চলে যায়, এই ট্যাগটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। আপনাদের এগুলো একটু নাম মনে রাখবেন, ঠিক আছে, অনেকে দেখাচ্ছে অনেক কোডিং করে বাট এটার নাম কি জানে না, এটার নাম কি বলে, HTML কি ট্যাগ, অ্যাঙ্কর। অ্যাঙ্কর, ANCHOR, অ্যাঙ্কর ট্যাগ। অ্যাঙ্কর ট্যাগকে প্রকাশ করতে, আচ্ছা এখানে আমরা প্রকাশক চিহ্নগুলো তো বারবার লিখতেছিলাম, তাহলে এখানেও লিখে দিই। মার্কিউ ট্যাগের প্রকাশক চিহ্ন কি, কিভাবে প্রকাশ করতে হয়, পুরো নামটাই লিখতে হয়, মার্কিউ ডবল ই, হ্যাঁ, মার্কিউ ট্যাগটা পুরোভাবেই লিখতে হয়, এভাবেই লিখতে হয়, পুরোটা নাম দিয়ে লিখতে হয়। এখানে আবারও মার্কিউ লিখলাম, এখানে একটা স্ল্যাশ হবে। আচ্ছা, অ্যাঙ্কর ট্যাগ, অ্যাঙ্কর ট্যাগকে প্রকাশ করতে হয় এ দ্বারা, কি দ্বারা, এ এ দ্বারা প্রকাশ করতে, অ্যাঙ্কর থেকে এ শব্দটা আসছে, অ্যাঙ্কর থেকে এ দিলাম। আমরা জানি যে ট্যাগ শুরু হয় সেটাকে কি করতে হয়, শেষ করে দিতে হয়, ক্লোজ করে দিতে হয়, দিলাম, এখানে একটা স্ল্যাশ দিলাম, তাহলে অ্যাঙ্কর ট্যাগের প্রকাশক চিহ্ন এ। এই অ্যাঙ্কর ট্যাগের ভেতরে এখানে আপনি যা লিখবেন, যে টেক্সট লিখবেন সেটা একটা লিঙ্ক হয়ে যাবে। লিঙ্কটা কেমন, মানে বিভিন্ন ওয়েবসাইটে দেখেন না, ওই একটা লেখা থাকে যে ক্লিক মি, বা এখানে লেখা থাকে হাইড, বা যেখানে চাপ দিলে যে কাজটা করে, এই কাজটা করা হয় অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, মানে একটা লিঙ্ক হয়ে যাবে, সোজা কথা। এটা কিভাবে করে, আমরা নর্মালি এটা রিফ্রেশ করি ব্রাউজারটা, এই ডটটা ওপেন করি, এখানটায় এ লিখলাম, আর এটা অটোমেটিক চলে আসতেছে আমাদের কিসের মাধ্যমে বলেন তো, আমাদের এই এডিটরে একটা এক্সটেনশন লাগানো আছে, ঠিক আছে, এটা ডিফল্ট ভাবে থাকে, এটাকে বলে এমেট, ঠিক আছে। আচ্ছা, এখানে এটা হচ্ছে এ ট্যাগ, আমরা এ ট্যাগ লিখলাম, এ ট্যাগ লিখে আমি যদি এখানে লিখি ক্লিক, CLICK, ক্লিক, দেখি কাজ করে কিনা, কিন্তু এটা দেখেন কাজ করবে না। দেখেন এখানে কি লিখছি, এ লিখছি, এখানে রিফ্রেশ করলাম, এখানে আসছে, দেখেন কোনো লিঙ্ক হয় নাই, জাস্ট একটা নর্মাল কি টেক্সট, একটা নর্মাল টেক্সট, যেভাবে আমরা পি ট্যাগ দিয়ে যেভাবে একটা নর্মাল টেক্সট নিয়ে থাকি সেম ভাবে একটা ট্যাগ আসছে, কিন্তু হয় নাই। এই কিছু কিছু ট্যাগ আছে, সেই ট্যাগটা তার অ্যাট্রিবিউট না দিলে কাজ করে না। কি বলছি বলেন তো, কিছু ট্যাগ আছে যাদের সে ট্যাগটা লেখার পরেও অ্যাট্রিবিউট না দিলে সে কাজ করে না, এখানে ঠিক তেমন একটা অ্যাট্রিবিউট, সেই অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে হাইপার লিঙ্ক রেফারেন্স। কি বলছি বলেন, হাইপার হাইপার লিঙ্ক লিঙ্ক রেফারেন্স। রেফারেন্স মানে ও আসলে রেফার করবে, যেমন আমাদের ডাক্তাররা বিভিন্ন রেফার করে না, যে এই রোগীটাকে অন্য ডাক্তারের কাছে রেফার করে দেয়, ঠিক তেমনি এখানে ক্লিক করলে ও আসলে কোথায় রেফার হয়ে চলে যাবে সেটা, তাহলে হাইপার, এইচ এর আর, হাইপার, হ্যাঁ, HREF, হাইপার লিঙ্ক রেফারেন্স, এইচ এ হচ্ছে হাইপার লিঙ্ক, এইচ দ্বারা প্রকাশ করা হয় হাইপার লিঙ্ক, আর REF দ্বারা কি মনে করা হয়, রেফারেন্স।
হাইপারলিঙ্ক রেফারেন্স। এখানে আপনি লিখে দিবেন, যা লিখবেন সেইটাই কাজ করবে। মনে করেন এখানে লিখবেন আপনি, মানে এখানে ক্লিক করলে কোথায় চলে যাবে। আমি এখানে মনে করি আমি একটা লিঙ্কটা কপি করি, মনে করি আমি গুগলে যাব, ঠিক আছে, গুগল। আচ্ছা এখানে একটা মজার বিষয় দেখেন, আবারও দেখেন স্ক্রিনটা খেয়াল করেন, google.com কি লিখছি, google.com। এর আগে পিছে কিছু লিখছি আমি, এখানে আগে পিছে কিছু লিখছি, না না ভাই, কিছু লিখিনি। একটা ওয়েবসাইটের লিংক লিখতে হলে এর আগে লিখতে হয় http, এখানে লিখতে হয় http ক্লোন, তারপর ডাবল স্ল্যাশ, কি লিখতে হয় বলেন, তারপর লিখতে হয় www ডট, বুঝতে পারছেন। কিন্তু আমরা যদি আমাদের ব্রাউজারে শুধু এইটুকুই লিখি, এইটা দেখেন আমি লিখছি google.com, কিন্তু দেখেন এখানে কি হয়ে গেছে খেয়াল করেন, এর আগে কি যুক্ত হয়েছে অটোমেটিক্যালি link। http এস এর হচ্ছে সিকিউরড, ঠিক আছে, এস না দিলেও কাজ করবে, কারণ একটা ওয়েবসাইট সিকিউরড কিনা এটা বোঝার জন্য এস, এখানে দেখেন একটা তালা চিহ্ন আছে। আপনাদের একটা জিনিস বলে দিই, যদি কখনো কোনো ওয়েবসাইটে দেখেন যে আপনি ডলার ট্রানজ্যাকশন বা টাকা পয়সা দিতে হবে, ঠিক আছে, ওই ওয়েবসাইটটাকে ফলো করবেন এখানে লক চিহ্নটা আছে কিনা, ঠিক আছে। এখানে দেখেন ওখানে লেখা আছে ভেরিফাইড বাই গুগল ট্রাস্টেড সার্ভিস, তার মানে ওই ওয়েবসাইটটা ভেরিফাই করা, তার মানে আপনি নিঃসন্দেহে ওই ওয়েবসাইটে টাকা পয়সা লেনদেন করতে পারেন। কিন্তু যেটা দেখবেন এখানে তালা চিহ্ন নাই, মনে করবেন ওটা আনট্রাস্টেড, ওটা ট্রাস্টেড না। তার মানে এখানে দেখেন আমি এটুকু লিখলেও কিন্তু অটোমেটিক্যালি কি যুক্ত হয়ে যায়, http ক্লোন ডাবল স্ল্যাশ www, এটা যুক্ত হয়ে যায় অটোমেটিক্যালি, ব্রাউজারে সেট করা আছে। কিন্তু একটা ওয়েবসাইট, পূর্ণাঙ্গ ওয়েবসাইট লিখতে হয় এই পুরোটুকু দিয়ে, তাই আমরা এখানে লিঙ্কটাকে বসাই দিলাম, এখানে মাথারটা স্ল্যাশটা কেটে দিলাম। এবার দেখেন একটা মজার বিষয়, আমি এখানে এসে রিফ্রেশ করি, এটা নিচে দেখেন একটু একটা দাগ হয়ে গেছে, একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে না। এবার দেখেন এখানে যদি আমি ক্লিক করি google.com এ চলে যাচ্ছে, ক্লিক করলে কোথায় চলে যাচ্ছে, google.com এ। পারবেন লিংক করতে, একটা লেখাকে হ্যাঁ। লিংক করে দিতে হয় কি দিয়ে, href দিয়ে, কি দিয়ে, HRF। href। আচ্ছা এখানে আমি একটু ডিটেলসটি বলে যাই, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে কয়েকটা কাজ করা যায়। এখানে আমি লিখি, এক নাম্বার কাজ করা যায়, এটা হচ্ছে এক্সটার্নাল পেজে নেওয়া যায়, এক্সটার্নাল পেজে নিয়ে যাওয়া যায়, মানে এখানে ক্লিক করলে আলাদা একটা পেজে চলে যাবে, এই কাজটা করা যায়। অথবা আদার ওয়েবসাইট বা এক্সটার্নাল পেজে আপনাকে নিয়ে যাওয়া যাবে। দুই নাম্বার এখানে এই লিঙ্ক ট্যাগ দিয়ে আরও কি কাজ করা যায়, লিঙ্ক ট্যাগ দিয়ে কাজ করা যায় হচ্ছে আপনার ইন্টারনাল পেজের ভিতরে রাখা যায়, ইন্টারনাল পেজে বলতে একটা সেকশন থেকে আরেকটা সেকশনে চলে যাওয়া যায়। সেকশন কি জিনিস আমরা পরবর্তীতে জানবো। মানে মনে করেন এখানে ক্লিক করলাম ঠিক তার নিচে চলে আসবে, বা নিচে ক্লিক করলাম ঠিক তার উপরে চলে যাবে, এই কাজটাও লিঙ্ক ট্যাগ দিয়ে করা যায়, ঠিক আছে। আরও একটা কাজ করা যায়, মনে করেন এখানে ক্লিক করলে সরাসরি আপনার মেইল ওপেন হবে, এটাকে বলে মেইল টু, কি বলে মেইল টু। তার মানে একটা অ্যাঙ্কর ট্যাগ দিয়ে এই তিনটা ধরনের কাজ করা যায়, আরও কাজ করা যায়, তবে আপাতত তিনটাই শিখি আমরা। এটা দিয়ে ক্লিক করলে আমি প্রথমটাই দেখালাম, এখানে ইন্টারনাল পেজে চলে যাবে, কেমন এই যে এখানে দেখালাম, এখানে ক্লিক করলে আলাদা একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, ইন্টারনাল পেজে না, ইন্টারনাল বলছি কেন, এক্সটার্নাল আলাদা একটা পেজে চলে যাচ্ছে বা আলাদা একটা ওয়েবসাইটে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা কাজ করলো কি দিয়ে, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে, ঠিক আছে। এখন আপনার দেখেন এখানে ক্লিক করলে কোন ট্যাবে ওপেন হয় দেখেন তো, সেম ট্যাব বোঝেন, হ্যাঁ হ্যাঁ ভাই। ভাই, এই যে প্লাস চিহ্ন দিলে ডান পাশে যে ওপেন হয় এগুলোকে বলে ট্যাব, এক একটা ট্যাবে ওপেন হয়। এখন দেখেন আমি যদি ক্লিক করি, আমি এই ট্যাবে আছি, ঠিক এই ট্যাবেই ওপেন হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি না আমি এখানে ক্লিক করব আলাদা একটা ব্রাউজারে ট্যাব ওপেন হবে, তাহলে সেক্ষেত্রে এখানে দিতে হয় আমার টার্গেটটা কি, মানে ইউজারকে আমি কোথায়, আমার টার্গেটটা কি, তার ব্রাউজার থেকে আমার ওয়েবসাইটে সে থাকবে নাকি একটা অন্য ওয়েবসাইটে চলে যাবে। তাহলে এখানে লিখতে হয় টার্গেট নামে একটা অ্যাট্রিবিউট আছে, এখানে লিখতে হবে ব্ল্যাঙ্কটা লেখা রাখে, Blank নিচে নিচে আলাদা একটা এরকম চিহ্ন মানে দিতে হবে, খালি এটাকে বলে হচ্ছে এটা চিহ্নটার নাম কি আমি তো ভুলে গেলাম, আন্ডারস্কোপ ভুলে গেছি, মানে বুঝছেন তো, এটা কি দিতে হয়, একটা চিহ্ন নিচে দাগ, ঠিক আছে।
এটা যদি দিয়ে আমি সেভ করি তাহলে কি হবে খেয়াল করেন, এখানে ক্লিক করলে আলাদা, আচ্ছা এটা কি হয়েছে, আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ব্ল্যাক লিখে ব্লাঙ্ক বানানটা ভুল হয়ে ভাল গেছে। গেছে, BLANK ব্ল্যাঙ্ক। এবার দেখেন কাজ করবে, ক্লিক করলাম আলাদা পেজে ওপেন হয়, আমি এই পেজে আসলাম আবারও ক্লিক করলাম আলাদা পেজে ওপেন হচ্ছে। তার মানে এখানে ব্ল্যাঙ্ক আছে, প্যারেন্ট আছে, টপ আছে, আপ আছে, অনেক কিছু আছে, কিন্তু এগুলো আমাদের আপাতত মনে রাখতে হবে না, কারণ আমাদের তো সব বিগিনার লেভেলে মনে রাখার দরকার নেই। আপনি যখন অ্যাডভান্সে যাবেন এখানে টার্গেটের অনেক ভ্যালু আছে, ঠিক আছে, সেগুলো দিয়ে ইউজ করতে পারেন। আপাতত এটুকু মনে রাখেন, একটা ওয়েবসাইটকে, এখানে আরেকটা আছে সেটা হচ্ছে সেলফ। সেলফ মানে কি বলেন তো, বাংলা অর্থ করলে কি হয়, নিজের। সেলফ মানে ঠিক সেলফ দিলে কি হয়, ও নিজ পেজেই ওপেন হবে, অন্য কোনো পেজে যাবে না। সেলফ দিলে ও, এটা কি হলো, সেলফ এসি, আমি মনে হয় সেভ করিনি, হ্যাঁ সেলফ দিলে নিজ পেজেই ওপেন হবে। আর ডিফল্টভাবে সেলফ দেওয়াই থাকে, ডিফল্টভাবে অ্যাঙ্করটাকে কি দেওয়া থাকে, টার্গেট বলেন তো, সেলফ দেওয়া থাকে। বাট এটাকে চেঞ্জ করতে হলে আমি এখানে লিখতে হয় আমাদের আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, এটাকে আন্ডারস্কোরই বলে, ব্ল্যাঙ্ক লিখে দিলে ওটা আলাদা পেজে ওপেন হয়, ঠিক আছে। তাহলে এই যে যে অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে আমরা কোন কাজটা শিখলাম, অ্যাঙ্কর ট্যাগটা দিয়ে আমরা এক্সটার্নাল পেজে চলে যেতে পারি, ঠিক আছে, এই কাজটা শিখলাম। দেখি এবার ইন্টারনাল পেজে কিভাবে আমরা কাজ করতে পারি। ইন্টারনাল পেজে বলতে আমি এখানে যদি আপনাকে এটা মুছে দিই, হ্যাঁ, আবার একটা ট্যাগ নিলাম, এই ট্যাগ, এখানে রেফারেন্সটা আপাতত ফাঁকা রাখি, আমি এখানে করে দিচ্ছি, এখানে লিখলাম ক্লিক, ক্লিক লিখলাম। আচ্ছা এটা আমি ইয়া করি, এই ট্যাবগুলো সবগুলো কেটে দিই, নিচে আমি একটা পি ট্যাগ নিই, পি ট্যাগের কাজ হচ্ছে লেখা নেওয়া, এখানে লিখলাম লরেম, হ্যাঁ, লরেম লিখে আমি মনে করেন 500 ওয়ার্ড নিব, এখানে লিখে ইন্টার দিলাম, 500 লেখা চলে আসছে আমার এখানে। এটা কিভাবে আমি সেভ করি, সেভ করলে আর ব্রাউজারটাকে রিফ্রেশ করি, দেখেন একটা লিঙ্ক আছে, এখানে 500 লেখা আছে, আমাদের 500 লেখায় হবে না, আমাদের আরও নিতে হবে, এখানে আরও একটা পি ট্যাগ নিই, নিয়ে লরেম, লরেম লিখে 1000 ওয়ার্ড নিচ্ছি আমরা, সেভ করে, ও হয়নি, পি ট্যাগ নিলাম, এখানে নিলাম লরেম, 1000 ওয়ার্ড নিলাম, 1000 ওয়ার্ড চলে আসছে। মানে আমি এখানে একটা স্ক্রল বার আনতে চাচ্ছি, মূল কথা হচ্ছে তাই। এখানে তো বেশি লেখা নাই, তাই ডান পাশে দেখেন কোনো স্ক্রল বার নাই। এবার সেভ করলাম, দেখেন একটা স্ক্রল বার হয়েছে, হয়েছে না? এটাকে কি বলে, ব্রাউজারে কি বলে, স্ক্রল বার, ঠিক আছে। এখন এই বারটা তো আসলো, এখন আমি চাচ্ছি এখানে ক্লিক করব, এই স্ক্রল বারটা নিচে চলে যেয়ে এখানে একটা লিঙ্কে কাজ করবে। মানে এবার মনে করেন আমি এখানে একটা এইচ নিলাম, এইচ অন নিলাম, এইচ অনের কাজ কি, হেডিং লিখলাম, দিস ইজ হেডিং লিখলাম, দেখেন আমার এখানে এটা যদি রিফ্রেশ করি নিচে একটা লেখা আছে দিস ইজ হেডিং। দিস ইজ হেডিং এর পরে আমি আরও কিছু লেখা নিই, যেটা আমার বোঝার জন্য, আর কিছু না। আপনারা কি বুঝতেছেন আমার কথা? লরেন 500 রিফ্রেশ করুন, দেখেন এই যে হেডিং, হেডিং এর নিচে আরও কিছু টেক্সট আছে, হেডিং এর উপরে কিছু টেক্সট আছে, উপরে একটা লিঙ্ক আছে। এখন আমি কি চাচ্ছি, আমি যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে এই স্ক্রল বারটা অটোমেটিক্যালি স্ক্রল হয়ে এই লেখাটায় চলে আসবে, এখানটায় চলে আসবে। দেখি আমরা পারি কিনা। এটা লিঙ্ক ট্যাগ দিয়ে করা যায়, কিভাবে করা যায় আমরা একটু খেয়াল করি। উপরে চলে আসলাম, এইখানটাতে আমাদের যে কাজটা করতে হবে, এখানটাতে একটা হ্যাশ চিহ্ন দিতে হবে। হ্যাশ চিহ্ন দিয়ে আমি যে কোনো একটা কথা লিখতে পারি, লিখলাম আমি কি লিখব, 1 লিখলাম, যা লিখতেছে এটা মনে রাখতে হবে, হ্যাশ দিয়ে একটা লেখা লিখতে হবে। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, হ্যাশের একটা অর্থ আছে। হ্যাশ মানে এই প্রোগ্রামিংয়ের ভাষায় বলা হয় আইডি। কি বলে, হ্যাশের নাম কি, আইডি। এটা নিয়ে আমরা নেক্সটে আলোচনা করব। হ্যাশ মানে হচ্ছে আইডি। আমাদের এত কিছু মনে রাখা লাগবে না, আমরা শুধু মনে রাখি এর ভেতরে হ্যাশ চিহ্ন দিয়ে একটা লেখা লিখবো, যে কোনো লেখা লিখছি, লেখার পরে এই অন লিখছি, মনে রাখি হ্যাশ দিয়ে অন লিখেছি। এবার কোথায় লিঙ্ক করে দিব, যেখানে লিঙ্ক করব সেখানে আসি,
এই হেডিংয়ে লিঙ্ক করব। আমাদের হেডিংটা কই, এই যে এখানে একটু ফাঁকা রেখে যাই, এই যে এখানটায় আমরা লিঙ্ক করব। তাহলে আমরা যে কাজটা করি, এইটুকু করে আমরা কেটে দিই, হ্যাঁ দিস ইজ হেডিং কেটে দিই, এখানে আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিই, এ ট্যাগ, মানে জাস্ট একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে এখানে লিখলাম দিস ইজ হেডিং। রেফারেন্স লাগবে না, কারণ আমরা এখান থেকে কোনো জায়গায় ওকে পাঠাবো না, আমরা সরাসরি এখানে চলে আসব। এখানে লিখে দিলাম নেম। নেম একটা অ্যাট্রিবিউট, আইডির সাথে নেমের একটা সম্পর্ক থাকে, নেম দ্বারা কানেক্ট করে, মানে দুইজনকে কানেক্ট করে দিলাম যে এখানে চাপ দিলে এখানে আসবা, এখানে চাপ দিলে এখানে আসবা। লিখেছিলাম অন, সেভ করে ফেলি। এবার দেখি তো, এখানে রিফ্রেশ করি, প্রথম পেজে চলে যাই, এখানে ক্লিক করি, এই পেজে চলে আসছে ইমিডিয়েটলি, দ্রুতই চলে আসতেছে। এটার স্ক্রলটাও স্লো করে দেওয়া যায়, সেটা আমরা পরে শিখবো। আপাতত শিখি কানেক্ট করতে পারি কিনা। এখানে ক্লিক করলাম, এখানে চলে আসছে। বুঝছেন? কথা বলেন, বুঝছেন? মাইক্রোফোন অন করুন। হ্যাঁ ভালো বুঝতে পারি নাই, নেটের বুঝতে সমস্যা হচ্ছে তো। বাকিরা বুঝছেন? বুঝতে পারছি। দাদা আপনার কথার সাথে এমনি এটা মিলতেছে। স্ক্রিনের মিল আসতেছে না কোনো। নেট স্পিডের কারণে হইতে পারে। বাকিদেরও কি সেম সমস্যা? হ্যাঁ দাদা আমারও ওইরকমই, মানে মানে মিলতেছে না বলতেছেন ভাই এক বিষয়ে আর পরে আসতেছে ওইটা, মানে যেটা বলতেছেন সেটা একটু লেট করে আসতেছে, বোঝা যাচ্ছে না ভাই। একটু স্লো হচ্ছে বাট বোঝা যাচ্ছে। আচ্ছা, মনে হয় নেটওয়ার্কের স্পিডের সমস্যার কারণে এটা হইতে পারে। আমি আবারও বলছি, খেয়াল করেন। এখানে লিখি, এখানটায় লিখি, হ্যাশের একটা মিনিং আছে। হ্যাশের মিনিং হচ্ছে এটা দ্বারা প্রকাশ করে আইডি। হ্যাশ দ্বারা কি প্রকাশ করে? আইডি। আর আইডির সাথে নেমের একটা সম্পর্ক আছে, নেম, এনে এম এ, মানে আইডি আর নেম মনে করেন এটা মানে মানে এক জোড়া, মানে এর সাথে এটা লিংক করা, মানে এখানে ক্লিক করলে এখানে যাবে, এখানে ক্লিক করলে এখানে আসবে। এটা হচ্ছে এটার কাজ। আইডির সাথে নেম অ্যাট্রিবিউটের একটা সম্পর্ক আছে। সেম কাজটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। এখানে কি করছি? এখানে একটা, এই যে রেফারেন্সের ভিতরে এই যে হ্যাশ হচ্ছে আইডির চিহ্ন, ওইটা দিয়ে ওয়ান লিখে দিছি। তাহলে একে কানেক্ট করে দিব কার সাথে? যার সাথে কানেক্ট করবো সেখানে নেম অ্যাট্রিবিউট দিয়ে ওইখানে যে কথা লিখবো সেটা, ওখানে লিখছিলাম অন, এই যে নেম লিখে ওয়ান লিখছি। এবার ফলাফলটা কি দাঁড়ালো? ফলাফলটা দাঁড়ালো আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওখানে চলে আসবে, মানে কানেক্ট হয়ে গেছে ওটার সাথে এটা, মানে এখানে ক্লিক করলে ওখানে কাজ করে। এটা হচ্ছে কানেক্টের কাজ। বুঝছেন? দাদা জি। মনে করেন যে আমি ওই জায়গায় ওয়ান লিখছি, এখন যদি নিচেরটা যদি আমি ওয়ান না লিখতাম তাহলে ওই কানেক্ট হইতো না, না? হবে না, হবে না। কেন হবে? কারণ ওইটার যে একটা কানেকশনের একটা যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা তো ওইখানে দিতে হবে, সেম না হলে কানেক্ট হবে না। ঠিক আছে? মানে মনে করেন আইডি মানে ওই পাসওয়ার্ডের মতো, আইডি পাসওয়ার্ড যদি ওই সেম না দুইটারে হয়, কানেক্ট করার জন্য যে কোনো একটা যে শব্দ কোনো একটা common নাম, যে কোনো দিতে একটা হবে। নাম দিতে পারেন। এখানে আমি ওয়ান লিখছি, আপনি টু লেখেন, আপনার নাম লিখলেও চলবে, কোনো সমস্যা নেই। মানে একটা কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? দিলেই ওটা কানেক্ট হয়ে যাবে। তাহলে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা দুইটা কাজ শিখলাম। কি কাজ শিখলাম? অ্যাঙ্কর ট্যাগ দিয়ে আমরা সরাসরি ক্লিক করলে আরেকটা পেজে চলে যেতে পারতেছি, আবারও ইন্টারনাল পেজেই থাকতে পারতেছি, মানে একই পেজে থাকতে পারতেছি, বাট একটা জায়গা থেকে আরেকটা জায়গায় নড়াচড়া করতে পারতেছি। আরেকটা কাজ আমরা দেখাই দিই, সেটা হচ্ছে মেইল টু। মেইল টু এর কাজ হচ্ছে, মানে এখানে চাপ দিলে আপনার মেইল বক্স ওপেন হবে। মনে করেন বিভিন্ন ওয়েবসাইটে দেখবেন আপনার এরকম দেওয়া থাকে যে ওখানে চাপ দিলে আপনার মেইল বক্স ওপেন হয় সরাসরি। এই কাজটাও অ্যাঙ্কর ট্যাগ দিয়ে করে। এটাকে মুছে দিই, এগুলোকেও মুছি। এখন আপনার মনে হইতে পারে যে ভাই একটা মানুষের পক্ষে কি এত কিছু মনে রাখা সম্ভব? অবভিয়াসলি সম্ভব, কারণ এটা খুব বেশি কোনো কঠিন না। আপনি যেহেতু প্রথম দেখতেছেন তাই হয়তো আপনার কাছে একটু কঠিন মনে হইতে পারে যে আল্লাহ এতগুলো কিভাবে মনে রাখবো, এত ট্যাগ, এত অ্যাট্রিবিউট, এগুলো করতে করতে মনে হয়ে যাবে। বাট আপনি শুধু এটুকু মনে রাখবেন, শুধু এইটুকু মনে রাখবেন যে এইটা দিয়ে এই কাজটা করা যায় কিনা। ঠিক আছে? মনে করেন যে আমি এটাকে লিঙ্ক আপ করবো, লিঙ্ক আপ করা যায় কিনা এটা আপনার জানতে হবে। যদি আপনি জানেন যে এটা দিয়ে এটা করা যায়, তখন আপনি জাস্ট কি করবেন, এখানে গুগলে লিখবেন যে এইটা দিয়ে এটা করা যায় কিনা। জাস্ট আপনাকে গুগলে দেখাই দিবে কিভাবে সিনট্যাক্সটা লিখতে হয়। ঠিক আছে? আরেকটা কাজ দেখা দিই, সেটা হচ্ছে মেইল টুতে। মানে আমি লিঙ্কে ক্লিক করব, আমার মেইল বক্স ওপেন হবে, মানে মেইল অ্যাপসটা ওপেন হবে। ঠিক আছে? মনে করেন যে আমি লিঙ্কে ক্লিক করলে অটোমেটিক্যালি আমার পিসিতে যে মেইল অ্যাপসটা আছে সেই অ্যাপসটা ওপেন হবে। ঠিক আছে? এটা কিভাবে করে দেখেন।
এখানে যে নামটা লিখবো, এখানে যদি আমার নাম লিখি তাহলে কিন্তু এই এইখানটায় আমার নামটা শো করবে। এটা কিন্তু খেয়াল করেন, এখানে যা লিখবো সেই নামে একটা লিঙ্ক হবে। লিঙ্ক হয়েছে কিনা মাউস নিলে দেখেন ওখানে একটা হাতের চিহ্ন আসে, হাতের চিহ্ন আসা মানে ওটা লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এখন এখানে আমি যদি লিখে দিই মেইল টু দিয়ে একটা ক্লোন দিলাম, ক্লোন দিয়ে মনে করেন যে একটা আচ্ছা খেয়াল করেন, এ ট্যাগ দিয়ে আমরা কি করব, এখানে ক্লিক করবে, আমাদের কাজটা কি করতে চাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের পিসি বা কম্পিউটার বা মোবাইলের যে ডিফল্টভাবে যে অ্যাপসটা থাকে, মেইল অ্যাপস, সেটা জিমেইল হইতে পারে, ইয়াহু মেইল হইতে পারে, ঠিক আছে, আপনাদের যে ডিফল্টভাবে যে অ্যাপসটা মানে মেইলটা সেট করা থাকে ওইটা ওপেন হবে। এখানে লিখে দিলাম মেইল টু রেফারেন্স, এটাকে সেভ করলাম। দেখেন আমাদের টার্গেট কি, এখানে এই নামটা কেন লিখেছি, এই নামটা লিখেছি এই কারণে এখানে মেইলটা ওপেন হয়ে এই যে যে ইয়েটা লিখেছি এটা আমার এখানটা অটো সেট হয়ে যাবে। আমি যদি আপনাদের একটু দেখাই, খেয়াল করেন আমি এখানে কম্পোজ মেইলে গেলাম। হ্যাঁ, কম্পোজ মেইলে গেলে এখানে আমাকে একটা মেইল কম্পোজ করার অপশন দিবে। এই যে দেখেন, এই যে টু একটা অপশন আছে না, টু টু মানে কি, এই মেইলে পাঠাবো যাকে পাঠাবো, যার কারণে এখানে লিখেছি মেইল টু। মেইল টু মানে আমি মেইলটা কাকে পাঠাবো, এখানে টু লিখে দিয়েছি। তা এটা যদি লিখে দিয়ে আর এখানে ক্লিক করি অটোমেটিক্যালি এখানে এই নামটা চলে আসবে। এই যে অটোমেটিক্যালি এই লিঙ্কটা এখানে এখানে বসে যাবে, অটো বসে যাবে, এটা আপনার কিছু করতে হবে না। এই লিঙ্কটা কোথা থেকে পাবে, আপনি এখানে এই আপনার ওয়েবসাইটে যেখানে এটা লিখে দেবেন সেটা এখানে অটোমেটিক্যালি পেয়ে যাবে। আমি এটাকে ক্লোজ করে এটাই পাশে রাখি, খেয়াল করেন। আর যেহেতু আমি এখানে এটা দিয়েছি, এটা সেভ করি, এটাকে সেভ করি। আচ্ছা দেখেন তো এখানে এখানে তাকান, এখানে তাকায় বলেন তো আমার এই ফাইলগুলো সেভ হয়েছে কিনা, সেভ হয়েছে, তাকায় বলেন, দেখে বুঝতে হবে যে এই ফাইলটা সেভ আছে কিনা। না ভাই, কিভাবে বুঝলেন বলেন, সেভ নাই কিভাবে? index.html এর পাশে যে ডট চিহ্ন আছে, এই যে দেখেন একটা সাদা একটা ডট চিহ্ন, এই চিহ্নটা দেওয়া থাকা মানে হচ্ছে এটা সেভ হয় নাই। আমি কন্ট্রোল এস দিলাম, দেখেন এটা কন্ট্রোল এস দিলাম, ওই চিহ্নটা চলে গেল। ঠিক আছে, এটা সেভ করছি। এবার দেখেন ক্লিক করি, কাজ করছে, এই যে দেখেন ওপেন হয়ে গেছে। একটু ওয়েট করতে হবে, আবার দিই, এটা রিফ্রেশ করে নিই, এই যে ক্লিক করলাম, এই যে ডিফল্টভাবে আমার পিসির যে মেইলটা আছে এটা এখানে ওপেন হয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক যে ইউজাররা থাকবে সেই ইউজারের পিসিতে হোক বা মোবাইলে হোক তার যে ডিফল্ট যে মেইলটা অ্যাপসটা যেখানে সেট আপ থাকবে সেই বক্সটা ওপেন হবে। বুঝছেন এই মেইল টু এর কাজ? হ্যাঁ ভাই, এখানে আরো কিছু দেওয়া যায়, এখানে বডি ট্যাগের টাইটেল কি হবে সব কিছু দেওয়া যায়। সেটা দিতে হয় এরকম করে, আমি একটু দেখাই দিই। এখানে কোশ্চেন মার্ক দিতে হয়, একটা কোশ্চেন মার্ক এখানে দিয়ে এখানে লিখতে হয় সাবজেক্ট, আপনি কি সাবজেক্ট লিখতে চাচ্ছেন, সাবজেক্ট লিখে একটা ক্লোন দিয়ে তারপর এখানে ক্লোন না সরি সমান সমান দিতে হয়, সমান সমান দিয়ে এখানে যে সাবজেক্ট লিখবেন ওইটা হবে। আমি আর এটা দেখাতে চাচ্ছি না, এগুলো অনেক অ্যাডভান্স লেভেলের কাজ, এগুলো আপাতত আপনার না শিখলেও হবে, যেহেতু আপনি ডিজাইন করতেছেন আপাতত আপনার এইটুক শেখেন, এর পরবর্তীতে আমরা এগুলোও শিখবো। ঠিক আছে, যে এইভাবে কীভাবে কী কানেক্ট করে, শুধু এইটুকু দেখে রাখেন। আমি আপনাকে এইটুকু দেখানোর দেখাচ্ছি যে আপনি পারেন কিনা দেখেন, যে একটা লিঙ্ক ট্যাগ দিয়ে এ ট্যাগ দিয়ে এটাতে মেইলে পাঠানো যায়, মানে এই রেফারেন্স মানে আপনাকে কোথায় পাঠানো হবে এটা সরাসরি মেইলে পাঠানো যায়, সেম পেজে রাখা যায়, আবারও এটাকে আলাদা একটা ট্যাবে ওপেন করা যায়, সেম পেজের আরেকটা সেকশানে নেওয়া যায়। আমরা এইটাই আমরা এখানে আলোচনা করছি যে মেইল ট্যাগ দিয়ে কি কি করলাম। ঠিক আছে, এরপরে আমরা আজকে শিখব HTML ইমেজ ট্যাগ। ঠিক আছে, আরেকটা ট্যাগের নাম HTML ইমেজ ট্যাগ। HTML ইমেজ ট্যাগকে প্রকাশ করা হচ্ছে IMG দ্বারা। কি দ্বারা? IMG। HTML ইমেজ ট্যাগ কি দ্বারা প্রকাশ হয়? IMG। IMG মানে কি? ইমেজ। ইমেজ।
মানে এটা এখানে শর্ট কিছু নাম বানাই দিছে তারা আইএমজি দ্বারা। এখন কথা হচ্ছে আইএমজি ট্যাগটা কি তাহলে এখানে ডাবল হবে, এরকম লিখতে হবে? না, এটা আপনার জানতে হবে। ঠিক আছে, কিছু কিছু ট্যাগ আছে যেটা শুধু একটা অপশানই থাকে, অর্থাৎ যেটাকে শুধু ওপেনিং ট্যাগটাই থাকে, ক্লোজিং ট্যাগটা থাকে না। ঠিক তেমনই একটা ট্যাগ হচ্ছে আইএমজি ট্যাগ, যেমন বিআর ট্যাগ, ব্রেক ট্যাগের মতো। ব্রেক ট্যাগের মতো। ঠিক আছে, যেমন বিআর ট্যাগ, এইচআর ট্যাগ। এইচআর এর কাজ কি মনে আছে? এইচআর, এগুলো কিন্তু মনে রাখতে হবে। বিআর এর কাজ কি? সরি, ব্রেক করে দাও, একটা লাইন থেকে ভাঙিয়ে আরেকটা দাও। লাইনে ব্রেক দেয়। আর এইচআর এর কাজ কি? এইচআর, মনে নেই ওইটা। এইচআর মানে আছে হরিজন্টাল রো, মানে একটা এরকম করে একটা লম্বা একটা দাগ দিয়ে দেয়, একটা ওয়েবসাইটে লম্বা একটা দাগ তৈরি করে। এই দাগগুলো আমরা অবশ্যই এইচটিএমএল দিয়েই করবো না, আমরা সবসময় যেগুলো অন্য মাধ্যমেই করব, তারপরে আমরা শিখে রাখতেছি। আচ্ছা, আমরা দেখি আইএমজি ট্যাগটার কাজ দেখি যে আইএমজি ট্যাগটা কিভাবে কাজ করে। আচ্ছা, এটাকে ক্লোজ করি, এখানে এগুলোকে মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, আইএমজি লিখলাম, ওপেন করলাম। আইএমজি একটা সিঙ্গেল ট্যাগ, তার এর সামনে এটা কোনো কিছু আসে নাই, এটাকে মুছে দিলাম। একটু আগে বলছি না, যেমন লিঙ্ক ট্যাগের ডিফল্টভাবে একটা অ্যাট্রিবিউট লাগে, সেই অ্যাট্রিবিউটের নাম কি? লিঙ্ক ট্যাগের, এ ট্যাগের একটা অ্যাট্রিবিউট লাগে ডিফল্টভাবে, না দিলে কাজ করে না, সেটার নাম কি? এইচআরএফ। ঠিক তেমনি ইমেজেরও একটা ডিফল্টভাবে অ্যাট্রিবিউট লাগে, সেটা হচ্ছে এসআরসি। এসআরসি হচ্ছে সোর্স, মানে এখানে যে একটা ইমেজ আসবে সেই ইমেজটা কোথা থেকে আসবে সেইটা সোর্স। বুঝছেন? হ্যাঁ ভাই। এখন এই সোর্সের ভিতরে ইমেজের লিঙ্কটা দিয়ে দিতে হবে। আমি একটা কাজ করি, আমি এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করে নিই, এটা কেটে দিই, এখান থেকে একটা ইমেজ ডাউনলোড করি। এখান থেকে মনে করেন এই ইমেজটাকে আমি ডাউনলোড করব। এটা রাইট বাটন চাপ দিলাম, সেভ অ্যাজে আসলো। এটাকে সেভ করে দিই। আমরা ক্লাস নিচ্ছিলাম আজকে হচ্ছে ক্লাস 3-তে, এখানে সেভ করি। ইমেজের নাম দিয়ে ম্যান নামে একটা ইমেজ সেভ করতেছি। ঠিক আছে, এটা কেটে দিলাম। কোথায় আছে আমরা একটু দেখে আসি আগে। দেখেন কোথায় সেভ করছি, ড্রাইভে আমাদের যে ফোল্ডারটা ক্লাস 3, এটার ভিতরে এই যে একটা ইমেজটার নামটা লাগবে। ইমেজের নামটা কি নামে লেখা বলেন তো? MAN, ম্যান। আর এক্সটেনশন কি? জেপিজি। এটা হলো কিন্তু লাগবে, এই পুরো নামটা লাগবে আমার, man.jpg, এটা লাগবে। খেয়াল করুন, জাস্ট এই ইমেজটার লোকেশনটা চিনাই দিলেই ও এখানে ভিউ করবে। আমি আবারও বলি, আমাদের এখানে কোড করার মূল উদ্দেশ্য কি? আমাদের কোড করার মূল উদ্দেশ্য এখানে যা লিখবো সেটা যেন ব্রাউজারে শো করে। ঠিক আছে, ব্রাউজারে শো করে। আচ্ছা, এটাকে ভাইয়া, এটা চলে যাবে। হ্যাঁ বলেন। ইমেজে জেপিজি অটো চলে আসবে? না, অটো চলে আসবে না, একটা ইমেজে যে এক্সটেনশন থাকে সেটাই ওখানে আসবে। আচ্ছা। ঠিক আছে, MAN ডট কি ছিল এটা লিখি, জেপিজি। MAN ডট JPG, যা লেখা থাকবে সেটাই লিখতে হবে, পুরো অবিকল ওখান থেকে কপি করে নিয়ে আসবেন দরকার হয়। এটা সেভ করুন। এবার দেখেন ইমেজটা এখানে শো করতেছে। বুঝছেন? হ্যাঁ ভাই। সোর্সের ভিতরে ইমেজের লিঙ্কটা দিয়ে দিবেন। আপনি কিভাবে নেবেন আপনি পারতেছেন না, আপনি জাস্ট এখানে যাবেন, এটাকে রিনেমে যাবেন, এখান থেকে রিনেম করবেন, এটা কন্ট্রোল A দিয়ে পুরোটা কপি করবেন, এখান থেকে কন্ট্রোল C দিয়ে নামটা পুরো নামটা কপি করে নেবেন, A to Z। এক্সটেনশন থাকতে হবে কিন্তু নামের ভিতরে, তারপরে এখানে লিঙ্কের ভিতরে এটা বসাই দিলেই হবে। এখন একটা মজার বিষয় দেখেন, আমি যদি এখানে ছবিটার নাম কি ম্যান নামে লেখা, আমি যদি এরকম দিই MA দিলাম, তাহলে কি শো করবে বলেন? না, করবে না। এখানে দেখেন ইমেজটা কাটা, মানে এখানে বোঝাচ্ছে যে ইমেজটা সে পায়নি। কিন্তু যদি আমি চাচ্ছি যে ইমেজ যদি না পায়, তাহলে এখানে একটা টেক্সট শো করবে যে এখানে একটা ম্যান নামে একটা ছবি ছিল, ম্যান ইমেজ নামে একটা ছবি ছিল। সেই টেক্সটটা শো করার জন্য এখানে দিতে হয় অল্টারনেট টেক্সট দিতে হয়, অল্টারনেট। তাহলে ALT, অল্টারনেট দিয়ে এখানে আপনি যদি লিখে দেন ম্যান পিকচার,
এখানে এখানে দেখেন কি শো করে, একটা ছবি একটা কাটা চিহ্ন শো করতেছে না? বাট এই অবস্থায় যদি আমি সেভ করি, এখানে রিলোড দিই, ওই কাটা শোটা আর আসবে না, এখানে ম্যান নামটা আসবে। ম্যান, এখানে যা লিখেছি সেটা শো করবে। বুঝছেন? খুব বেশি ঝামেলা মনে হচ্ছে? না। চৈতি, বুঝতে পারছেন আপনি? বুঝতে পারছি। এই অল্টারনেটটা কখন শো করবে বলেন তো? যখন ভাই কাটা আসবে, মানে যখন ইমেজটা original পাবে লিঙ্কটা না, দেওয়া হবে না, মানে যখন ইমেজটা লিঙ্কটা ভুল হবে যখন। ভুল হবে যখন, তখন এটা শো করবে। বাট এখানে যদি পেয়ে যায় তাহলে কিন্তু আর এই অল্টারনেট এটা কিন্তু আর শো করবে না, ওই লেখাটা আর কিন্তু শো করবে না। হ্যাঁ ভাই। এবার দেখেন, এই ছবির উপরে মাউস নিচ্ছি, মাউস নিলে কোনো শো করে, মানে কোনো লেখা শো করে? এটা করতে হয় টাইটেল ট্যাগ দিয়ে, না সরি টাইটেল অ্যাট্রিবিউট, টাইটেল অ্যাট্রিবিউট দিয়ে দিলাম এখানে ম্যান, যা ইচ্ছা আপনি দিতে পারেন। সেভ করলাম, ছবির উপর ওই লেখাটা আসবে। ছবির পর লেখাটা আসবে না কিন্তু, খেয়াল করেন আমি সেভ করেছি, মাউস নিলে ভাই। মাউস নিলে আসবে। এই যে দেখেন মাউস নিছে, হ্যাঁ ভাই। ছোট করে একটা লেখা শো করতেছে, এখানে যা লিখবো সেটা শো করবে। মানে এই অ্যাট্রিবিউট পাওয়ার দেখেন, এদের কত পাওয়ার। আপনার মনে হচ্ছে যে ইমেজ সাইজটা অনেক বড় আছে, আপনি ছোট করবেন, তার মানে এখানে লিখে দেন উইথ। উইথ দ্বারা কি করে বলেন তো? ওইটার উইথটা কত Pixel। হবে সেটা। এখন আমি গত ক্লাসে বলেছিলাম, এইখানটায় যদি আপনি 100 লেখেন, তাহলে 100 লেখা বলতে কি মিন করে বলেন তো? পিক্সেল। পিক্সেল। এখানে পিএক্স লিখলেও কাজ করবে, না লিখলেও কাজ করবে, শুধুমাত্র এইচটিএমএল এ কিন্তু কাজ করে, অন্য কোনো ল্যাঙ্গুয়েজে কিন্তু পুরো এক্সটেনশন দিয়ে দিতে হয়। পিক্সেল শিখে রাখা ভালো। হ্যাঁ, এবার দেখেন এটার উইথটা 100 পিক্সেল হয়ে গেছে। আপনি চাচ্ছেন না আমি ছবিটা বড় করব, 600 করব, তাহলে এখানে সেভ দেন, দেখেন এটা অনেক বড় হয়ে গেছে। মনে করেন যে না আমি আরো বড় করব, মনে করেন যে আপনি 900 পিক্সেল দিবেন, 900, তাহলে দেখেন ইমেজটা আরো বড় হয়ে যাবে। পারা যাবে একটা ইমেজকে ছোট বড় করতে পারবেন? হ্যাঁ ভাই। উইথ যা লিখে দেবেন সেটা। এখন মনে করেন উইথ দিছেন 900, আর হাইটটা অটো রেশিও অনুযায়ী নেয়, কিন্তু আপনি চাচ্ছেন যে এটার হাইটটা আপনি নিজে ডিফাইন করে দিবেন, সেখানে হাইট দিবেন মনে করেন 200, দেখেন ছবিটা চ্যাপ্টা হয়ে যাবে, চ্যাপ্টা হয়ে গেছে, হাইট উইথ দিয়ে চ্যাপ্টা হয়ে গেছে। কিন্তু এটা কখনোই করবেন না যে আপনি যে কোনো একটা জিনিস দিয়ে ওটা করবেন, হয় হাইট দিবেন না হয় উইথ দিবেন, তাহলে ও অটোমেটিক্যালি ও ছবিটা যেরকম দেখানো উচিত সেরকম দেখাবে। মনে করেন আমি হাইট দিলাম না, তাহলে 900 পিক্সেল উইথ অনুযায়ী হাইট কতটুকু হওয়া উচিত ব্রাউজার সেটা বুঝে নেবেন, অটোমেটিক্যালি বুঝে নেবে। ঠিক আছে? পারবেন ইমেজ ট্যাগ দিয়ে কাজ করতে পারবেন? হ্যাঁ ভাই, পারা যাবে। আচ্ছা, এখানে আমি আরেকটা জিনিস একটু আচ্ছা দেখাই। ভাইয়া, হুম, আমরা বলেন। যদি হচ্ছে হাইট দেই তাহলে কি ওয়াইটাকে ও নিজে নিজে নিয়ে নেবে, যে কোনো একটা একটা দিলে একটা নিয়ে নেবে। মনে করেন যে হাইট দিলাম আমি কমাই দিই, তাহলে দেখতে সুবিধা হবে না। আমি এখানে হাইট দিলাম 200, তাহলে ও হাইট, আপনি যদি হাইট দেন, কারণ একটা জিনিস এবং হাইট এবং উইটের উপর ডিপেন্ড করে ও কত বড় ছোট হবে কিনা সেটা ডিপেন্ড করে। কিন্তু আপনি যদি হাইট দেন তাহলে ওই ব্রাউজার অটোমেটিক্যালি এই হাইটের বিপরীতে কতটুকু উইথ নেওয়া দরকার সে অটোমেটিক্যালি নেবে। দেখেন আমি শুধু হাইট দিয়েছি, ইমেজের রেশিওটা ঠিক থাকবে। ঠিক আছে, ইমেজটা কখনো মানে বাঁকা চাকা হবে না। যেমন আপনি যদি এখানে নিজের ইচ্ছা মতো একটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি যেটা দেবেন ও ওইটা নিয়ে কাজ করবে, আর ওইটা নিয়ে কাজ করতে গেলে ওইটার ওই রেশিওটা ঠিক থাকে না, তখন ওটা ফেটে যায় বা এরকম দেখেন কেমন হয়। আমি এখানে দিলাম 600 দিলাম, এখানে একটা সেমিকোলন মিস করেছি। এবার দেখেন এই যে কেমন চ্যাপ্টা হয়ে গেছে না, ইমেজের রেশিওটা ঠিক নাই। এজন্য আপনি যে কোনো একটা নিয়ে কাজ করবেন, হয় হাইট না হয় উইথ। তবে আমি পার্সোনালি সাধারণত উইথ নিয়েই কাজ করি। ঠিক আছে, উইথ নিয়ে কাজ করে আপনিও দেখবেন কিছুদিন পরে উইথ নিয়ে কাজ করাই মজা। হাইট নিলে হবে না এটা না, হাইট নিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা এইখানটায় দেখেন তো ইমেজের এখানটায় কি দিতে হয় বলেন? এখানটা কি দিতে হয়? ইমেজের পাথটা দিতে হয়। ওয়েবসাইটের ভাষায় এটাকে বলে পাথ। এদিকে খেয়াল করেন, এই যে ফাইল ডট স্ল্যাশ এরকম যে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাকে বলে পাথ। কি বলে? PATH। ওয়েবের ভাষায় এটাকে কি বলে বলেন? পাথ। ওটার পাথটা লিঙ্ক দিয়ে দিতে হয়। ঠিক আছে, এখন এখানে একটু দেখেন,
আমরা এইখানে ছবিটা কোথায় ছিল, এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটু খেয়াল করেন। ইন্ডেক্সের সাথে আছে কিনা ফাইলটা, বোঝেন তো, ইন্ডেক্সের পাশে আছে না ফাইলটা? হ্যাঁ ভাইয়া। কিন্তু আপনি চাচ্ছেন যে না আমার এই ফাইলটা থাকবে অন্য কোথাও, এখানে আমি একটা যে কোনো নামে ফোল্ডার নিতে পারেন। আমি এখানে ইমেজ নামে একটা ফোল্ডার নিলাম, নেওয়ার পরে এই ইমেজ ফোল্ডারটাকে এখানে ঢোকাই দিলাম, সেভ মানে এখানে সেভ করে না, এখানে ঢোকাই দিয়েছি, কাজ শেষ। এবার খেয়াল করেন, এখন বলেন তো এই লিঙ্কের পাথটা ঠিক আছে? পাবে ছবিটা পাবে? পাবে না, ভাইয়া না। কারণ ইন্ডেক্স ফাইলের সাথে এভাবে লিখে দিলে মিন করে ইন্ডেক্স ফাইলের পাশে ইমেজটা আছে, জাস্ট ওর পাশাপাশি বসে আছে। কিন্তু আমি তো একটু আগে কি করলাম, ওর পাশে ভিতরে দিয়ে দিলাম। এর পাশে কে বসে আছে? এর পাশে বসে আছে একটা ফোল্ডার, ও নাই। তাহলে এবার দেখেন, এবার যদি আমি রিলোড করি, মানে এটাকে সেভ করলাম, রিলোড করি, তাহলে ফলাফলটা কি হবে দেখেন। ফলাফলটা হবে ইমেজটা পাবে না, সাথে ওইখানে অল্টারনেটিভ টেক্সট হিসেবে কি শো করবে? ম্যান পিকচার। দেখেন এই যে ম্যান পিকচার শো করছে, আর ওই ম্যান পিকচারের উপরে নিলে আমাদের টাইটেলটা শো করতেছে ম্যান। এখানে লিখলাম, এখানে দিয়ে দিলাম দিস ইজ টাইটেল ম্যান, জাস্ট ওখানে দিলে এবার ওই দিস ইজ টাইটেল ম্যান শো করতেছে। যখন ইমেজটা পেয়ে যাবে, এখন ইমেজটা পাওয়ার নিয়মটা কি খেয়াল করেন, কিভাবে লিখবেন। ইন্ডেক্স ফাইলের পাশে কে আছে? ইন্ডেক্স ফাইলের পাশে কি ইমেজ আছে নাকি ফোল্ডার আছে বলেন? ফোল্ডার, ইমেজ Folder নামে একটা ফোল্ডার আছে। এই যে এটাকে আমি পাশে রাখলাম, ইন্ডেক্সের পাশে আছে ফোল্ডার, তাহলে এখানে ফোল্ডারের নাম লিখবেন, এখানে লিখবেন ইমেজ, যে নামে থাকবে সেই নাম ইমেজ। ইমেজ লিখে আপনার একটা স্ল্যাশ দিতে হবে। এই যে স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে আপনি ওই ফোল্ডারের ভেতরে ঢুকলেন। স্ল্যাশ দেওয়া মানে কি, ওই ফোল্ডারের ভেতরে ঢুকলেন। ভিতরে ঢুকলাম। যদি ডট ডট স্ল্যাশ দেন, দুইটা ডট দিয়েছি খেয়াল করেন, কয়টা ডট? দুইটা। দুইটা ডট, তাহলে আপনি যেখানে আছেন সেখান থেকে এক ফোল্ডার পিছনে চলে আসছেন। আর ডট ডট বাদ দিয়ে যদি স্ল্যাশ লেখেন, তাহলে আপনি যেখানে আছেন সেখান থেকে এক ভেতরের ফোল্ডারে চলে গেলেন। এখানে যদি এবার লেখেন ম্যান পিকচার, এবার দেখেন ইমেজটা শো করবে। এটাকে মিনিমাইজ করি, এখানে দিই। পারবেন লিংক সেট আপ করতে পারবেন? এখানটা একটু ঝামেলা হইতে হ্যাঁ পারে, ভাইয়া। এখানে কিন্তু ঝামেলা হবে ঠিক প্রথম আছে। প্রথম। এই লিঙ্কটার এই পাথটা ঠিক করতে হবে। স্ল্যাশ দেও, অর্থাৎ আমি আবারও সহজভাবে বোঝাই দিই। এই ফোল্ডার ইন্ডেক্সের পাশে যে থাকবে তার নামটা প্রথমে দিতে হবে। এটা যদি একটা ফোল্ডার হয় তাহলে সেই ফোল্ডারে, এই যে যেমন আমি মাউস দিয়ে কী করলাম, ফোল্ডারে ঢুকলাম, তারপরে তো ইমেজটা পাবে। তাহলে এই যে যে ডাবল ক্লিক করে ঢোকার যে কাজটা, এখানে এই ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখানে দিলে মনে করা হয় ইমেজ ফোল্ডারে আমি ঢুকে গেলাম এবং তার ভেতরের ইমেজ, এর ভেতরে ইমেজ ভাইয়া, এটা পাবে। জি বলেন। ভাইয়া ওই এই ইমেজটা যদি ইন্ডেক্স ফাইলের পাশাপাশি না থাকে, অন্য কোনো জায়গায় থাকে, সেইখান থেকে লিংক কপি করে আনলে শো করবে না? লিঙ্ক কপি করে আনলে ওখান থেকে শো করবে, কিন্তু ওটা তো অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ ওয়েবসাইট যখন তৈরি করবেন তখন তো আপনার কম্পিউটারের লিঙ্ক ওইভাবে কপি করতে পারবেন না, একটা ফোল্ডারের ভিতরে রেখে সব স্ট্রাকচার ঠিক করতে হয়। ঠিক আছে, আচ্ছা। অন্য জায়গা থেকেও আনা যায়, সেটা অনেক, এখানে পাথটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় পাথ হয়ে যাবে। ঠিক আছে, এটা ঝামেলা। তাহলে আমি এভাবে শিখলাম, এক ফোল্ডার ভেতরে ঢুকতে এখানে দিতে হয় স্ল্যাশ। আর যদি আমি এখানে কখনো ডট ডট স্ল্যাশ দিই, ডট ডট স্ল্যাশ দিলে কি মিন করে বলেন তো? পেছনে চলে এক আসে। স্টেপ পিছনে আসা। আমি যেখানে আছি সেখান থেকে এক স্টেপ পিছনে আসা হচ্ছে ডট ডট স্ল্যাশ, দুইটা ডট, হ্যাঁ দুইটা ডট স্ল্যাশ। আর যেখানে আছি সেখান থেকে ভেতরে ঢোকার জন্য শুধু স্ল্যাশ, শুধু ফরওয়ার্ড স্ল্যাশ। ঠিক আছে, বুঝছেন তো? আশা করি পারবেন। তাহলে ইমেজটা আনতে পারলাম, আর কিছু দেখাবো আজকে? না ভাইয়া থাক এই পর্যন্ত। কেন পারবেন না? অনেক শিখছি আজকে। কি করলাম, একটা ইমেজ শিখলাম, একটা অ্যাঙ্কর ট্যাগ শিখলাম, আর একটা কি শিখলাম, একটা মার্কিউ ট্যাগ শিখছি, মাত্র 3টা ট্যাগ শিখছি। অ্যাট্রিবিউটগুলো মনে রাখবেন, আর ভিডিওটা তো আমি দিয়ে দিব, দরকার হয় বারবার বারবার এটা দেখবেন, দেখে দেখে আপনি ঠিক করে নেবেন। ঠিক আছে, পারবেন। নেক্সট ক্লাসে আমরা টেবিলটা দেখব, আমাদের এখনো 2টা ক্লাস লাগবে পুরো HTML পুরো শেষ করতে, কারণ খুব বেশি তো
দ্রুত এগোচ্ছি না, স্লো করে এগোচ্ছি, যার কারণে সমস্যা। আমরা নেক্সট ক্লাসে আমরা তাহলে টেবিলটা শিখব, টেবিল ট্যাগটা কিভাবে কাজ করে সেই টেবিল ট্যাগটা শিখব টেবিল দিয়ে, ঠিক আছে? তারপরে ভিডিও ট্যাগ আছে, অডিও ট্যাগ আছে, এগুলো শিখব, ফর্ম ট্যাগ আছে, এখনো অনেক ট্যাগ আপনার শিখতে হবে। তাহলে মোটামুটিভাবে আমরা 20টা ট্যাগ আজকে শিখে ফেলছি, ঠিক আছে? হ্যাঁ ভাই। এখন কথা হচ্ছে, যে কোনো একজন ব্যক্তি আমাকে স্ক্রিন শেয়ার করে আমাকে আপনার কাজটা এখনই আমাকে করে দেখাবেন, পারবেন? একটা লিঙ্ক করে দেখাবেন, পারবেন? এক্ষুনি ভাই।